মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। গরম করে মেঘ ডেকে উঠল, সাথে শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া। চারিদিকের গাছপালা সমস্ত কিছু সেই হাওয়ায় উঠছে যেন। আকাশে মেঘের আড়াল থেকে ফিকে হয়ে এসে পড়েছে চাঁদের আলো। আবারও মেঘের গর্জন। হাওয়ার গতিটা যেন আরো একটু জোর পেল, শোঁ শোঁ করে আরো জোরে বইতে থাকলো। ঠিক এমন সময় জঙ্গলের একটা কোন গাছের ডাল যেন মরমর করে ভেঙে পড়ল মাটির উপর। আর তার সাথে সাথেই ওই গাছের থেকে একটা পাখি একটা বিচ্ছিরি রকম শব্দ করে উড়ে চলে গেল ডানা ঝাপটাতে ঝাপটাতে। জঙ্গলের পশ্চিম প্রান্ত থেকে একটা ভয়ঙ্কর স্বর ভেসে এলো। শিয়াল, একটা নয়, পুরো দল। সেটা কিছুক্ষণ কাঁপিয়ে বেড়ালো সারা বন জুড়ে, আর তারপরই আস্তে আস্তে মিলিয়ে গেল। আর ঠিক সেই সময় জঙ্গলের চলচল ভাব কাটতে না দিয়ে গর্জন করে উঠল মেঘরাজ। বুলা বুলা শকুন্তলা, গর্জ আসে যায়, মৃত্যু বুড়ি সাদা মাঠা এই বনেতে হেসে খেলে বেড়ায়। জ্বালা গুলা মন খোলা, কৃষ্ণ চূড়া গবা, শকুন্তলা তুমি কি তোমার প্রাণটি দান দেবা? খিলখিল করে জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসে একটা হাসি। খুবই নির্মম লাগছে সেটা। উফ, কি ভয়ঙ্কর। না না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও না, দাও, আমি বাড়ি যাব। মা, বাবা, তোমরা কোথায়? কোথায় তোমরা? বাবা, মা, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। কেঁদে ওঠে এক নারী। জঙ্গলের মধ্যে কার আগমন? আবার সেই হাসি হেসে ওঠে কেউ। কে এই জঙ্গলে? এই সময় আবারও গর্জে ওঠে আকাশ। আকাশ পাতাল নড়ে যায় সেই শব্দে। সেই গর্জন যেন কোনো সাধারণ গর্জন না, যেন মনে হচ্ছে এই লোকটিকেই ধমক দিতে ডেকে উঠেছে সে। বলছে যেন, এই তুই কোনো কিচ্ছু করবি না ওর সাথে, তোর কপালে কিন্তু ঘোর কাল রাত্রি নেমে আসবে বলে দিলাম। বেশি ছটফট করে না, এই তো সবে শুরু বাঁচাধন। এদিকে আসো, আসো। না না না, আপনি কে? আমার সাথে এরকম কেন করছে? আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়ি যাব। মা, মা, তুমি কোথায়? মেয়েটি কান্না করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। যত গলার জোর আছে, যত গায়ের শক্তি আছে, সব নিয়ে চিৎকার করে ওঠে মেয়েটি। কিন্তু কি হবে তাতে? এই নির্জন জঙ্গলে তারা দুজন ছাড়া তো আর কারোর গলার স্বর শোনা যাচ্ছে না। হ্যাঁ, আরো অনেকে আছে এই জঙ্গলে, কিন্তু তারা তো কেউ মানুষ নয়। এক একটা ভয়ঙ্কর নির্মম হিংস্র জানোয়ার তারা। তাদের কাছে মেয়েটি কি বা সাহায্য চাইবে? আচ্ছা, তারা জঙ্গলের কোথায় রয়েছে একটু দেখাই যাক না। আকাশে পূর্ণিমা চাঁদের আলো আরো গাঢ় শক্তিশালী হয়ে এই পৃথিবীর মাটির উপরে পড়ছে। সেই আলোয়, হ্যাঁ হয়েছে, একটা কি আলো দেখা যাচ্ছে না ওখানে? আগুন, হ্যাঁ তাই তো। আর ওই আগুনে ওখানে ওরা কারা? সেই দুজন নাকি? হ্যাঁ তারাই তো। একটা বুড়ো করে কে জানো, দেখতে অনেকটা ওই কাপালিকের মতন লাগছে। কাপালিকই বটে। আগুনের এক পাশে একটা বসার জায়গা, তার ঠিক পাশে একটি মাটি দিয়ে তৈরি দেবী মূর্তি। কি বিভৎস তার দেহের গঠন। দেবীর 5টা হাত, 2টো করে হাত দুদিকে, আর একটা মাথার উপর। দেবীর বাম দিকে একটা হাতে ধারালো ছুরি, আর নিচের হাতে একটা কাটা মুন্ডু। দেবীর ডান দিকের উপরের হাতে কোনো কিছুই নেই, নিচের হাতে বাম দিকের মতনই একটা কাঁটা মুন্ডু। দেবীর মাথার উপরে হাতে ধরা একটা চোখের মণি। দেবীর সারা শরীরে এক টুকরো কাপড় নেই, অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ। দেবী এক পায়ে দাঁড়িয়ে একটা পুরুষ শরীরের উপর, না ঠিক পুরুষ শরীর নয়, দাঁড়িয়ে একটা শুক্রাশয়ের উপর।
দেবীর মুখে কাঁটা লাগানো। দেবীর একটা জীব অস্বাভাবিক রকম বাইরে বেরিয়ে, সেই জীব অস্বাভাবিক রকমই লাল বর্ণের। দেবীর চোখ এতটাই রক্তবর্ণের যে বারবার মনে হচ্ছে সেটা যেন ঠিকরে বেরিয়ে আসবে। দেবীর চারিদিকে অনেক ফল প্রসাদ সাজানো। স্বাভাবিক প্রসাদ নয় এটা, এটা দেবীর মহাভোগ। শালি, বেশি ছটফট করবি না, তাহলে তোকে। চিৎকার করে ওঠে লোকটা। মেয়েটি আরো জোরে কেঁদে ওঠে সাথে সাথে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। কাবালিকটি মেয়েটির দিকে আরো এগিয়ে যায়, আস্তে আস্তে পা ফেলে। মেয়েটি, এসব কি হচ্ছে এখানে? মেয়েটির অবস্থা কি করেছে লোকটা? এটা কি হচ্ছে? মেয়েটির সারা শরীরে উপর থেকে নিচ পর্যন্ত দেবীর মতন এক টুকরো কাপড়ের চিহ্ন নেই। মেয়েটির সারা শরীরে যেন এক ভয়ানক আকর্ষণ কাজ করছে। কি ভয়ঙ্কর! কাপালিকটি আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যায়। আর হাতে তার ওটা কি? ছুরি একটা। খিলখিল করে হাসছে সে। সেই হাসি কি ভয়ঙ্কর! মেয়েটি আবার চিল্লিয়ে ওঠে। এগোবেন না, না না, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে এইভাবে অত্যাচার করছেন কেন? কেন করছেন? আমাকে মেরে ফেলুন না, মেরে। কাপালিকটি আবার খিলখিল করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, পাগলি কোথাকার, তোকে কি আমি জ্যান্ত রাখবো ভেবেছিস? তোকে তো আমি এমনিও মারবো, অমনিতেও মারবো, বুঝলি? না না না, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, সাহায্য করো কেউ আমার। ঠিক এই সময় আকাশ ফাটিয়ে ডেকে ওঠে মেঘ। আর সেই মেঘের গর্জনের সাথে সাথে দৌড়ে লোকটি মেয়েটির উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। বাঘের মতো খুবলে খেতে শুরু করে মেয়েটিকে। হাত দিয়ে চেপে ধরে মেয়েটির বুকের দাঁত দিয়ে ভয়ঙ্কর কামড় বসিয়ে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে মেয়েটি। কাপালিকটি আস্তে আস্তে ছুরিটি প্রবেশ পথ থেকে মেয়েটির জরায়ুর মধ্যে প্রবেশ করায়, তারপর সেটা জোরে চালিয়ে দেয়। মেয়েটি একটা যন্ত্রণাদায়ক চিৎকার করে চুপ হয়ে যায়। আকাশে চাঁদের আলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। সে আলোয় দেখা যাচ্ছে সেই কাপালিক নিজের বসার জায়গায় বসে মন্ত্রোচ্চারণ করছে। Gogoka Thando Loabstu Lugoke Nigendel Thandalwa Kamunda Injipuna Umotjisha Wake Noma Ukukulwa Kukan Kulun Kulukaji। কাপালিকটি নিজের ডান হাত বাড়িয়ে একটা পাত্র থেকে সামান্য কাঁচা হলুদ নিয়ে নেয়। তারপর সামনের আগুনের উপর ছুঁড়ে মারে সেটা। আগুনটা সাথে সাথে দাউ দাউ করে আরো জোরে জ্বলতে আরম্ভ করে। আগুনের শিখা আরো বেড়ে যায়। ওইদিকে মেয়েটির লাশের উপর বসে রয়েছে সেই কাপালিক। তারও শরীরে কিছু নেই, সেও লঙ্গ। হাসি ভাসি গাল্লা মুল্লা মুল্লা ছিল্লা ভিসামিশা নিচ্ছা। জয় মা, জয় মা। খিলখিল করে আবার হেসে ওঠে সেই কাপালিক। হাত বাড়িয়ে একটা পাত্র থেকে একটা শিয়ালের কাটা মুন্ডু হাতে নেয়। তারপর সেটার চামড়া ছাড়িয়ে ঘি মাখিয়ে ছুঁড়ে মারে আগুনের উপর। আগুনের শিখা আরো তীব্র হয়ে চলতে থাকে। কাকের পালক, বাঘের নখ, শিয়ালের মুন্ডু, আরো কত কিছু। কি ভয়ঙ্করতা, কি ভয়ানক পশুর মতো আচরণ এই লোকটির। আকাশে পূর্ণিমার আলো একটু ফিকে হয়ে এসেছে। আকাশে মেঘ আরো গাঢ় হয়ে উঠেছে। মেঘ গুরু গুরু করছে প্রতিনিয়ত। হেসে ওঠে কাপালিকটি আবার, আবার চিৎকার করে ওঠে, জয় মা, জয় মা, জয় মা। সেই কথা শেষ হতে না হতেই একটা ভয়ঙ্কর কাণ্ড। দেবীর মাথার উপরকার হাত থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর আলো। সে আলোয় ভরে যায় চারিদিক। খুবই উজ্জ্বল, খুবই
সে আলোয় তাকিয়ে থাকতে পারে না সেই কাপালি, চোখ বন্ধ করে নেয়। আর ঠিক সেই সময় চারিদিক অন্ধকার করে আসে। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে আজ আপনাদের জন্য রেখে গেলাম সূর্য আচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাচিনীর ভোগ। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চায়ের কাপটা মুখের কাছে নিয়েও থেমে যায় গোপাল। এই ভর সন্ধ্যায় আবার কে মরল? কাপটা বুকের কাছে এনে পাশে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করল, এই ভর সন্ধেবেলা বলো হরি স্লোগান কে মারা গেল দাদা, বলতে পারবেন? পাশে বসে থাকা লোকটা চায়ে একবার চুমুক দিয়ে বলল, জানেন না, এই তো আজ বিকেলের দিকে ওই রামপুরের জঙ্গলখানা থেকে একটা লোকের মৃতদেহ পাওয়া গেছে। বাবা, তো রামপুরের জঙ্গলে সে কি করছিল? সেটা কি আর আমি আপনি জানি মশাই? সে তো শুধুমাত্রই লোক আর ভগবানই জানেন। কিভাবে মারা গেছে? হ্যাঁ, খুবই বাজেভাবে মারা গেছে মশাই, খুবই বাজেভাবে। উলঙ্গ ঝুলছিল কি না, সারা দেহে কোনো জামা কাপড় ছিল না। তো আর কি বলবো, লোকটি সারা দেহে ক্ষত বিক্ষত করা, যেন কোনো পশু লোকটির উপর আক্রমণ করেছিল। পাগল নাকি? এমনিতেও বেশ কয়েকদিন হলো ওদিককার জঙ্গল থেকে নাকি বাঘের গর্জন শোনা যাচ্ছে। তাই লোকটা কি হিসাবে সেখানে গিয়েছিল? না বোঝো ঠেলা, গেল তো প্রাণটা চলে। এই বলেই চায়ের কাপে চুমুক দিল গোপাল। ওদিকে হরিবোল লোকগুলো চলে গেছে। গোপাল দেখল লোকটা কেমন জানি করছে, মানে কিছু বলতে চাইছে কিন্তু খানিকটা আপত্তি থাকায় বা কোনো কারণের জন্য বলতে চাইছে না। হ্যাঁ, বলে ফেলুন যা বলবেন। না মানে হ্যাঁ, একটা জিনিস জানেন তো, খুবই বাজে লাগছে আর সামান্য কৌতূহল হচ্ছে, বুঝলেন? কি বলুন তো একটু। আসলে ওই যে লোকটা মারা গেছে, আপনি আর বাকিরা যা ভাবছেন তা কিন্তু নয়। আপনারা ভাবছেন কোনো একটা হিংস্র জানোয়ার তার উপর এসে আক্রমণ করেছিল, ফলে তার ওই অবস্থা। কিন্তু মশাই, তা কিন্তু একেবারে নয়। কেন কেন? আসলে কেমন যেন করছে, বলবো? হ্যাঁ, নির্দ্বিধায় বলুন, কোনো চাপ নেই। মানে লোকটির পুরুষাঙ্গ কেটে নিয়ে গেছে কেউ। কি? তাই তো বলছি মশাই, এটা কি কোনো পশুর কাজ বলে মনে হচ্ছে আপনার? না মানে কিভাবে সম্ভব এইসব? বাবা, আমার তো মশাই মনে হচ্ছে লোকটির উপর কোনো জন্তু হামলা করেনি, লোকটিকে খুন করা হয়েছে, বুঝলেন? তা যাই হোক, সেসব জেনে বা শুনে আমার বা আপনার কোনো কাজও নেই। আমরা বরং নিজেদের মতো নিজেরাই চুপ করে থাকব। এই বলে লোকটি চায়ের কাপটা দোকানদারের কাছে দিয়ে চায়ের দাম মিটিয়ে চলে গেল। গোপালও চা খেলো কোনো রকমে। পুরুষাঙ্গ কেটে নিয়ে গেছে, কিন্তু কেন, কি করবে তা দিয়ে? আকাশের দিকে তাকায় সে। আকাশে মেঘ করে আসছে, ঘন কালো মেঘ। মনে হয় এখনই বৃষ্টি আসবে। না না, এখন এখানে থাকলে তাকেও কোনো পশু এসে আক্রমণ করে প্রাণটা নিয়ে নেবে বলা যায়। বাড়ি যাওয়াই যাক এবার। গোপাল চায়ের কাপ রেখে দাম মিটিয়ে রাস্তায় নেমে পড়ল। আকাশে মেঘের কোলাহল আরো বেড়ে উঠেছে যেন। বৃষ্টি নামার আগে বাড়ি যেতে পারবে তো সে? কে জানে। দ্রুত পায়ে এগিয়েছে, হেঁটে চলেছে সে। রাস্তা শুনশান, পাশে টিমটিমে আলো প্রায় রাস্তায় পড়ছে না বললেই চলে। আকাশে বাজ ডেকে উঠল। সেই কান ফাটানো শব্দে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল গোপাল। আকাশের দিকে তাকিয়ে থাকলো। ইস, আকাশের মেঘ বেশ ঘন লাগছে।
শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। বর্ষাকাল এখন, কালকে থেকে বেশ বৃষ্টি হচ্ছে এখানে। কেন জলের মতো আবহাওয়ার সৃষ্টি হয়েছে কেন এখানে কে জানে। একবার কাশলো গোপাল, আবার হাঁটতে আরম্ভ করলো। হেঁটেই চলেছে সে, রাস্তা যেন আজকে আর শেষ হতে চাইছে না। ব্যাপার কি, এরকম কেন লাগছে তার? মনে হচ্ছে যেন আজকে আর তার বাড়ি ফেরা হচ্ছে না, তাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। যেন মনে হচ্ছে আজকে ইচ্ছে করেই তাকে বাড়ি ফিরতে না দেওয়ার জন্যই রাস্তা শেষ হতে চাইছে না। শোঁ শোঁ করে বাতাসের গতি আরো বেড়ে উঠল। আবার মেঘের গর্জন, তীব্র গর্জন আরো, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। ঝিরিঝিরি বলাটা ঠিক হবে না, সেটা তো খানিকক্ষণের জন্য। বৃষ্টির বেগ আরো তীব্র হলো, অনেকটাই তীব্র, ভয়ঙ্কর তীব্র। এতটাই তীব্র যে গোপাল পারছে না রাস্তা ধরে হাঁটতে, সে ভিজে যাচ্ছে ভয়ানকভাবে। পাশে একটা দোকান নজরে এলো তার, সেখানেই না হয় একটু দাঁড়ানো যাক। দৌড়ে সেখানে গিয়ে নিজের মাথা গুঁজল সে, হাত দিয়ে মুখের জল সরিয়ে দিল। ওহ, বৃষ্টিটা আর আসার সময় পেল না নাকি? খুবই বিরক্তিকর লাগছে তার। এই বৃষ্টি যে কখন থামবে ভগবানই জানে। চারিদিকে তাকালো একবার গোপাল। অন্ধকার, গাঢ় অন্ধকার। আকাশে প্রতিনিয়ত বাজ ডেকে চলেছে। সে বাজের তীব্র আওয়াজ বারবার তাকে চমকে দিচ্ছে। স্বয়ং মেঘরাজ আজ বোধহয় ক্ষিপ্ত, তাই এরকম বৃষ্টি আর বিপদের মধ্যে তাকে ফেলেছে। এই সাধারণ আবহাওয়া নয় যেন, এটা একদমই সাধারণ বৃষ্টি নয়। এটার পিছনে অন্য কোনো কারণ আছে, কিন্তু সেটা কি জানে না গোপাল। কিছুক্ষণ সেখানে সে দাঁড়িয়ে থাকলো। তারপরে নাকে এটা কেমন যেন গন্ধ আসছে না? কুকুরের মতো একবার নাক টানলো সে। হ্যাঁ তাই তো, একটা বিচ্ছিরি গন্ধ, কিন্তু মিষ্টি। এই গন্ধ সে শুধুমাত্র তার বউয়ের কাছে পায়, শুধুমাত্র তার বউয়ের কাছে। মেইলি গন্ধ এটা। হ্যাঁ তাই তো, কিন্তু সেই গন্ধ এখানে কি করছে? গন্ধটা ক্ষীণ থেকে তীব্র থেকে আরো তীব্রতর পরিণত হলো আস্তে আস্তে। না না, আস্তে আস্তে নয়, দ্রুত। চারিদিকে তাকালো গোপাল, কই কেউ নেই তো। হঠাৎ তাকে চমকে দিয়ে চারিদিকে রাস্তার আলো জ্বলে উঠল। মেঘ ডেকে উঠল আবার গুরুম করে। সেই আলোয় গোপাল দেখলো রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। হ্যাঁ, ছায়ামূর্তি বটে। আবার সেই গর্জন আর সেই আলো, চারিদিক আবার আলোকিত, আর সেই আলোয় স্পষ্ট সেই ছায়ামূর্তি একটা মেয়ে। কিন্তু এ কি তার শরীরে শরীরে যে কোনো পোশাক আশাক নেই, সে সম্পূর্ণভাবে উলঙ্গ। সেদিকেই চেয়ে দেখলো গোপাল। সেই গন্ধ তাকে আরো ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। সচক্ষে সে দেখলো মেয়েটির সামনে এগিয়ে আসছে তার দিকে। তার দিক থেকে ভেসে আসছে খিলখিল হাসি, হাওয়ায় ভেসে আসছে তার আহ্বান। কি গো, দাঁড়িয়ে কেন? আসো আমার কাছে, আসো। আমি যে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে গো। গোপাল, ও গোপাল, এসো আমার দিকে, এসো। সেই নারী কণ্ঠে সে কি মধুর, কি সুন্দর আহ্বান! আহা! আস্তে আস্তে সম্পূর্ণ ঘোরের মধ্যে চলে গেল গোপাল। মেয়েটি প্রতিনিয়ত তাকে ডেকে চলেছে। কি গো, আসো গোপাল, আমি যে এখানে, আমাকে ধরো। আমি যে তোমাকে চাই গোপাল। ও গোপাল, এসো আমার দিকে। আস্তে আস্তে এগিয়ে গেল গোপাল। বৃষ্টির শব্দ, মেঘের গর্জন কিচ্ছু তার কানে আসছে না। শুধু কানে আসছে সেই আহ্বান, সেই এসো এসো ডাক। এক পা করে এগিয়ে যেতে লাগলো গোপাল। আবার মেঘের গর্জন, আকাশের উজ্জ্বল আলোয় মেয়েটিকে আবার দেখতে পেল সে। আহা, কি অপূর্ব আকর্ষণ তার দেখে! এক নিমেষে যে কোনো বোকা বালক তার দেহের প্রেমে পড়ে যায় যেন। আহা, কি সুন্দর তার ঠোঁট, গলা, বুক, নাভি, কোমরা! কি সুন্দর, কি অপূর্ব কঠিন আকর্ষণ তার দেহ! কি কঠিন আকর্ষণ! এক নিমেষে গোপালের মনে হলো এই নারীকে, এই নারীর দেহই চাই তার, তাকে পেতেই হবে। সে উপভোগ করবে তার শরীরের সমস্ত অঙ্গ। সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার এই মেয়েটির শরীর চাই, যেভাবেই হোক চাই চাই চাই। দ্রুত গতিতে এগিয়ে গেল তার দিকে গোপাল, ঝাঁপিয়ে পড়ল তার উপর। আর সাথে সাথে রাস্তার আলোগুলো একে একে নিভে গেল। চারিদিক নিমেষেই অন্ধকার হয়ে এলো।
মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটির ঠোঁট কামড়ে ধরে নিজের পোশাক খুলতে শুরু করলো সে। আর তার তর সইছে না, সে আর পারছে না নিজেকে সামলাতে। তার এই মেয়েটিকে চাই, কিন্তু সে জানে না সে কত বড় একটি বিপদের মধ্যে পড়েছে। সে কত বড় একটা বিপদ ডেকে আনছে নিজের জন্য, সে কিছুই জানে না। সে মেয়েটির দেখে প্রেম, ওই গায়ের গন্ধে ঘোর পাগল হয়ে উঠেছে। সে পাগল হয়ে গেছে তার প্রেমে, তার দেহে প্রেম। সব পোশাক খুলে যখন গোপাল সম্পূর্ণ উলঙ্গ, তখন গোপাল লক্ষ্য করলো মেয়েটির সারা শরীর যেন হিমের থেকে শীতল। তার সারা শরীরে যেন কেমন একটা তরল পদার্থ লেগে আছে। সেই মিষ্টি গন্ধটি যেন আর নেই তার দেহে। সেই গন্ধ পরিণত হয়েছে এক ভয়ঙ্কর তীব্র পচা গন্ধে। তবুও গোপালের হুঁশ নেই। সে একইভাবে মেয়েটির শরীর কামড়ে চলেছে। আর ঠিক সেই সময় আকাশ ফেটে পড়ল বাজ। সেই আলোয় সে যা দেখলো তা হয়তো মৃত্যুর পরও ভুলতে পারবে না, কোনো দিনও তার সম্ভব নয়। মেয়েটির শরীরের দিকে তাকালো গোপাল। তার শরীরে কোনো সাধারণ মানুষের শরীর নয়। তার শরীরে মোট মিলিয়ে 5টা হাত। সারা শরীরে রয়েছে অসংখ্য কাটা দাগ, ও সেখান থেকে ফুলকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত। তার মুখের মধ্যে শুধু কাটা, অসংখ্য ছোট ছোট কাটা। সে কাঁটা দেখলে যে কোনো মানুষ নিমেষের মধ্যে শিহরিত হয়ে উঠতে পারে। তার কি চোখ ওঠা, লাল রক্তবর্ণের বিভৎসতার চাহনি, কি ভয়ানক! আবার দেহ ভোগ করবি না? খিলখিল করে হেসে উঠল মেয়েটি। তার হাসি খুবই ভয়ানক, খুবই ভয়ানক। যেন সারা শরীর বেয়ে গোপালের ভয়ে ঠান্ডা হিমের স্রোত বয়ে যেতে লাগলো। সে আর নড়তে পারছে না, একদমই না, পারছে না সে। অসম্ভব কঠিনভাবে সে আটকে গেছে। আকাশে আবার ডেকে উঠল মেঘ, আর সেই গর্জনের আওয়াজের তালে তালে খিলখিল করে হাসতে থাকলো সেই মেয়েটি। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে আর নিজের দেহ সামলাতে পারছে না। মেয়েটি তার উপরে 2 হাত দিয়ে গোপালকে চেপে ধরল। চারিদিক অন্ধকার। আকাশে হুট করেই যেন মেঘ ডাকা বন্ধ করে দিয়েছে। শুধু বাতাসের শোঁ করে তীব্র আওয়াজ হচ্ছে, আর তার সাথে হচ্ছে প্রবল বৃষ্টি। মেয়েটির খিলখিলে হাসি যেন হুট করেই বন্ধ হয়ে গেল। ব্যাপার কি? চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। আর ঠিক সেই সময় একটা চিৎকার শোনা গেল। কি হলো ব্যাপারটা? এটি তো গোপালের গলা। আস্তে আস্তে সেই আওয়াজ ঝড়ের মধ্যে মিলিয়ে গেল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না। হুট করে আকাশ ফাটিয়ে চারিদিক ধ্বংস করে দেবার মতো ডেকে উঠল তীব্র বাজ। আর ঠিক তখনই দেখা গেল রাস্তার উপর কে শুয়ে? গোপাল। তার শরীরের নিচ থেকে বেরিয়ে যাচ্ছে লাল তরল পদার্থ, রক্ত। হারিকেন হাতে বাড়ি থেকে বেরিয়ে এলো হরিনাথ গাঙ্গুলি। চারিদিকে একবার চাইলে, এই রে, বেগটা একটু বেশি জোরে পেয়েছে। এগিয়ে গেল সামনের দিকে, হাই তুলল একবার। আকাশে মেঘ গুম হয়ে বসে আছে। সন্ধ্যাবেলা কয়েকবার বাজ ডেকে বৃষ্টি নেমেছিল, অবশ্য থেমে গেছে তা। রাত এখন কটা জানে না সে, তবে ও আন্দাজ করতে পারে 11টা তো বাজারই কথা। ঘোর রাত। গ্রাম এটার। গ্রামে লোক 8টা বাজার আগেই ঘুমিয়ে পড়ে, আর সেখানে রাত 11টা ঘোর রাত হওয়া কোনো অবাক কাণ্ড নয়। হরিনাথ আস্তে করে এগিয়ে গেল ঝোপের দিকে। আর যে আটকে রাখা যায় না। ঝোপের মধ্যে নিচু হয়ে বসে পড়ল সে। হ্যারিকেনটা পাশে রাখলো। আকাশে মেঘ যে গুম হয়ে বসে সেটা দেখেই বোঝা যায়। কার জন্য বসে সে? এখনো নেমে পড়ছে না কেন? কেন বৃষ্টি হবে নাকি এখন? নাকি এখন মুষলধারে নেমে পড়বে? আর একবার হাই তুলল হরিনাথ। ঘুম ভাঙা চোখে একই কাণ্ড বলো দেখি। রাত্রে কি একটু বেশি উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছিল? ওটাই তো মাত্র 10টা রুটি খেয়েছে সে, তাতেই এরকম অবস্থা। এমনি দিনে তো 15টার বেশি খেয়ে ফেলে, সেই তুলনায় আজকে খুবই কম খেয়েছে সে।
তাহলে হুট করে বেগ পেল কেন তার, কে জানে। হুড়ুম করে বাজ ডেকে উঠল আবার। হরিনাথ উঠে দাঁড়ালো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আবার। চারিদিকে একটু ভালো করে চেয়ে দেখলো হ্যারিকেনের আলোতে চারিদিক সম্পূর্ণ নির্জন, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু দাঁড়িয়ে আবার হাঁটতে আরম্ভ করলো হরিনাথ। তাদের এলাকায় আজকাল নাকি একটা পশু এসে হাজির হয়েছে। কোন পশু, কিরকম দেখতে, কিরকম তার আওয়াজ কিছুই জানে না কেউ। আর যারা জানে, যারা দেখেছে, তারা আর নেই এই পৃথিবীতে। সকলকেই ওই জন্তুটা মেরে ফেলেছে, যে সেভাবে নয়, আবার পুরুষদের নিজের ওই অঙ্গটা কেটে নিয়ে যাচ্ছে। পরপর এই নিয়ে প্রায় 2টো ঘটনা ঘটল। খুবই মারাত্মক, খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখেই বোঝা যায়। বাপরে, নিজের অঙ্গটায় একবার হাত দিয়ে দেখল, না না, জিনিসটা তার আছে। কি ভয় না পেয়ে গিয়েছিল সে। আসলে ছোট থেকে এইসব জন্তু জানোয়ারে তার ভীষণ রকম ভয়। যাই হোক, আকাশের দিকে আবার একবার তাকালো সে। আকাশে বেশ অন্ধকার এখন। হাই তুললো একবার, ঘুম পাচ্ছে তার আবার। তাড়াতাড়ি গিয়ে এ কি, ওইটা কি ওখানে? চমকে উঠল হরিনাথ। লোকটা যেন কাউকে দেখতে পেয়েছে সামনে। শুধু দেখতে পেয়েছে না, একটা সুন্দর মিষ্টি গন্ধও নাকে এসেছে তার। কি যেন তারই, তাই না? লাফ দিয়ে উঠলো একবার। বুকের ভেতর কেমন যেন করছে তার। একটা মেয়ে আকাশে আবার মেঘ গর্জন করে। সে আলোয় দেখা গেল কি, এই মেয়েটা তো সম্পূর্ণভাবে উলঙ্গ। মেয়েটার দেহে এক ফোঁটা কাপড়ের টুকরো পর্যন্ত নেই। কেন? মেয়েটা তার হাত তুলে হরিনাথকে যেন আহ্বান করল। হরিনাথ লাফ দিয়ে উঠল। ঘুমের ঘরে ভুলভাল কিছু দেখছে না তো সে? কই, সে তো ঘুমোচ্ছে না। এসব দেখে বরং তার মধ্যে থেকে ঘুম আরো উড়ে চলে গেছে। তাহলে এই মেয়েটি কি, কেন সে উলঙ্গ, কেন তাকে আহ্বান করছে তার দিকে? এই মিষ্টি গন্ধটা কি সে? এই মেয়েটির গা থেকে আসছে যেন গন্ধটা। মেয়েটি কে, কেন সে এরকম করছে? মেয়েটি তাকে আবার আহ্বান করতে চাইল। হরিনাথ ভয় ঠকঠক করে কাঁপছে। মেয়েটা তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। হ্যারিকেনটা তার হাত থেকে পড়ে গেল। গন্ধটার মেয়েটির শরীর যেন হরিনাথকে কিছু মুহূর্তের মধ্যে ঘোরের দেশে নিয়ে গিয়েছিল। হরিনাথের সে দেশ থেকে ফিরে আসা ঘটে ওই হ্যারিকেনের আওয়াজ। হ্যারিকেনে পড়ে যাওয়া সেটা ভেঙে যায়, আর সেই আওয়াজে চমকে ওঠে হরিনাথ। বুঝতে পারে সব, যদি বাঁচতে হয় তাকে পালাতে লাগবে। এক দৌড় দেয় সে। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেই রাতে হরিনাথের আর ঘুম আসে না। বারবার যেন সেই গন্ধ তার নাকে আসতে থাকে। হরিনাথের মাঝরাতের দিকে আসে প্রবল জ্বর। মাথার কাছে বসে থাকে তার স্ত্রী। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। হরিনাথ কিচ্ছু বলতে পারে না, ঠকঠক করে কাঁপতেই থাকে। জ্বরে কাবু হয়ে যায় সে একেবারে। হরিনাথ ভয় পায়, মেয়েটি আর আসবে না তো। ঘটনাটা আমার প্রায় সেই ভবঘুরে জীবনের, বুঝলে কিশোরী। আমি তখন বাড়ি ছেড়েছি সবে বলতে পারো 5 বছর হয়েছে। তো এই 5 বছরে আমি সাধু, সন্ন্যাসী, কাপালিক অনেকের সাথে মিশেছি, অনেকের সাথে আলাপ হয়েছে আমার। এদের মধ্যে কেউ ভালো, কেউ খারাপ, কেউ মানুষের ক্ষতি করেছে, আবার কেউ মানুষের ভালো। তারপর ধরো ওই কিছু কাপালিকদের তো আমি নিজের চোখে এসবের জন্য মরতে দেখেছি। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি বেতালের কথা বলেছিলাম মনে হয়, তাই তো? এই বলে তারানাথ থামল, কিশোরীর দিকে তাকালো। কিশোরী বলল, হ্যাঁ তা বলেছিলেন। ওই তো মেয়েকে চাইতে এসেছিল, তো ওই লোকটি রেগে 2 কথা শুনিয়ে দেওয়ায় কাপালিকটি গিয়ে বেতাল সাধনা করে, আর আপনি গিয়ে বাঁচান। তারানাথ একটু হেসে বলে, না না না, তাকে বাঁচানোর ক্ষেত্রে আমার ভূমিকা অতটাও ছিল না। আমি একটি পাসিং শো তারানাথের দিকে এগিয়ে দিই। তারানাথ সেটা ধরিয়ে নিয়ে একবার টান দেয়। ইতিমধ্যে চারি মুড়ি দিয়ে ফুলুরি মেখে আমাদের জন্য নিয়ে এসেছে। আমার কাছে চারি বেশ কয়েকদিন আগে একটা রং পেন্সিল চেয়েছিল, সেদিন আনতে ভুলে গিয়েছিলাম। আজ কিন্তু নয়, চারিকে সেটা দিয়ে দিলাম। সেও বেশ খুশি হয়ে চলে গেল।
তারানাথ মুড়ি নিয়ে একটু খেলো, তারপর চিবোতে চিবোতে বলল, আচ্ছা, ওই ডাকিনী যোগিনীর কথা বলেছিলাম তোমাদের, কিশোরী বলল, হ্যাঁ, সেই গল্প শুনে শুনে কান তো পুরো একেবারে পচে গেল। তারানাথ কিছু প্রতিবাদ করল না কিশোরীর কথায়, বলল, আজকে আর ডাকিনী যোগিনী নয়, আজ তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দেবীর গল্প। এক ভিন্ন ধরনের দেবী। সে কি ড্রাকুলার মতো রক্ত চষে? খানিকটা ইয়ার্কি আর মজা করেই বলে ওঠে কিশোরী। আমি তাকে থামাই। তারানাথ বলে, না 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 না, সে ওইসব ইংরেজদের মতো ভূত প্রেত নয়। সে দেবী, সেই দেবীর ইতিহাস ভারী ভয়ঙ্কর। আরে কি হে, তুমি নাও, খাও খাও খাও। তারানাথ আমার দিকে দৃষ্টি দিল। আমিও খানিকটা মুড়ি নিয়ে নিজের মুখে পুরলাম। তারানাথ বলল, তোমরা তো জানো যে তন্ত্র সাধনা খুব একটা বেশি সুবিধের জিনিস নয়। মানে বেশি যে ভালো ভদ্র জিনিস তাও নয়। না, সাধারণ সাধনার ক্ষেত্রে বলছি না আমি বলছি কাপালিকের অপদেবী বা অপদেবতার পূজা করাকে। দেখো, অনেক দেবী আছেন যাদের একবার জাগিয়ে তুললে তোমার আমার কপালে নেমে আসতে পারে ঘোর কাল রাত্রি, বুঝলে? তো যাই হোক, সেইবার আমাকে কেউ কোথাও ভৌতিক অলৌকিক কিছু এর জন্য নিয়ে যায়নি। আমি ভবঘুরে সেই সময় বলিতেছি। তো একদিন হলো কি, হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসে পৌঁছলাম। তোমাদের বলবো কি, গ্রামটা ভারী সুন্দর। এই শহরে তোমরা একটা জিনিস খুবই হারিয়ে ফেলেছ, বুঝলে? গ্রামের বাতাস, গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া সমস্ত হারিয়ে ফেলেছ, বুঝলে কিশোরী? তো যাই হোক, আমি সারা জীবন গ্রামে থেকেই কাটিয়ে দিলাম। এই যে ধরো, আমি তারানাথ জ্যোতিষী, লোকের হাত দেখি, ভবিষ্যৎ বর্তমান কি অতীত এক নিমেষে দেখে বলে দিতে পারি। সেই তারানাথ এই শহরে এইসব করতে ভালোবাসে না, হে ভালোবাসে না। এই শহর আমাকে টানে না, আমাকে আকর্ষণ করে না। আসলে কি জানো তো, আমি তো গ্রামে বড় হয়েছি, তাই গ্রামের আবহাওয়া মন খুলে উপভোগ করেছি এক সময়। কখনো তোমাদের মতন ঘরের এক কোণে কিংবা বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকিনি। বাইরে খেলে বেরিয়েছি, এক কথায় বলতে পারো বাঁদরামও করেছি। ধরো আজকালকার ছেলেমেয়েরা তো তাও ভদ্র। আমাদের যুগে যদি তোমাদের মতো বাবা মা থাকতো, তাহলে বুঝতেই পারছো আমাদের অবস্থা। যাই হোক, গ্রামটায় প্রবেশ করলাম। কিছুক্ষণ ঘুরে আমি একটা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়িটা সাধারণ মাটির বাড়ি। যথারীতি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, কিন্তু কাউকে বাইরে দেখতে পেলাম না। বাইরে একটা ছাউনি দেওয়া রান্নাঘর, দেখেই বোঝা যাচ্ছে যে বেশ গরিব। গরিবের বাড়িতে উৎপাত করে কি কোনো লাভ হবে? এখান থেকে চলে যাব কি, এই সব সাত পাঁচ ভাবছি, ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালেন এক মহিলা। পরনে তার এক লাল রঙের শাড়ি, বেশ ফুটফুটে তার গায়ের রং। যেমন রং তেমনি তার রূপ, যেন সাক্ষাৎ পরী। তো যাই হোক, আমি কিছু বলতে যাব, ঠিক তখনই মহিলাটি দৌড়ে এসে কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ল।
ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার স্বামীকে রক্ষা করুন ঠাকুর মশাই। আমার স্বামী যে খুবই বিপদ ঠাকুর মশাই। ও ঠাকুর মশাই, আমার স্বামীকে রক্ষা করুন, সে ছাড়া যে আমার তিন কুলে কেউ নাই। আমি বুঝলে একটু একটু আপত্তি তুললাম। দেখো কি কি হচ্ছে কি, আরে দেখো দেখি, আরে ওঠো 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 ওঠো, আরে ওঠো। হাত ধরে তাকে কোন রকমে দাঁড় করালাম। তখনও তার চোখে জল। করুণ ভাবে বললুম, কি কি হয়েছে আগে বলো। ঠাকুর মশাই, আমার স্বামীর বড্ড জ্বর, কিছুতেই ছাড়তেছে না, কিছুতেই ছাড়তেছে না ঠাকুর মশাই। তো তাহলে বুদ্ধি দেখাও। দেখেছিলাম ঠাকুর মশাই, তিনি বললেন সে আর বাঁচবে না। আচ্ছা, কি রোগ হয়েছে তার? জানি নাই গো ঠাকুর মশাই, জানি নাই, শুধু জানি খুবই কঠিন রোগ গো, মানে যার হয় সে নাকি আর বাঁচে নাই। বেশ, তা তোমার স্বামী কই? আমাকে আমাকে নিয়ে চলো তার কাছে। মেয়েটি আমাকে নিয়ে এলো একটা ঘরের ভিতরে। সেখানে দেখলাম একটা বিছানার উপর শুয়ে আছে একটা লোক। বয়স ওই বোধ করি 22 হবে। তো বললাম, এই কি তোমার স্বামী? আগে হ্যাঁ ঠাকুর মশাই। আমি তার দিকে এগিয়ে গেলাম। সত্যি বলতে কি, যদি বলা হয়েই থাকে যে এই রোগে তার বাঁচার সম্ভাবনা খুবই কম, তবে আমার তাকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি মাত্র। ছেলেটির মাথার উপরে হাত রাখলাম। প্রচন্ড গরম তার মাথা। হাত সরিয়ে নিলাম। একজন মানুষের মাথা এতটা গরম হতে পারে নাকি? আমি বললাম, এ তো প্রচন্ড জ্বর। মেয়েটির দিকে তাকালাম। সে চুপ, তার চোখে জল। বললাম, যাও এক কাজ করো, একটু জল আর একটা কাপড় নিয়ে আসো, যাও। এক মুহূর্ত দেরি না করে সে জল আর একখানা কাপড় নিয়ে এলো। ততক্ষণে দেখলাম যে ছেলেটি ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করে সব বলছে। ওই সেই মেয়েটা আমাকে সেই মেয়েটা কি বলছে সেই সব? হ্যাঁ, কোন মেয়েটা? কার মেয়ে? জ্বরের ঘরে ভুলভাল বকতে আরম্ভ করেছে সে। চটজলদি কাপড়টা জলের মধ্যে ডুবিয়ে তার মাথায় দিলাম। কিছুক্ষণ এইভাবে জলপুটি দেওয়ার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই জ্বর আসলো কিভাবে? জানি নাই ঠাকুর মশাই, দুদিন আগে রাত্রে বাইরে বেরিয়েছিল, বড় বাইরে করতে। তারপর ভয় পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। সেই রাত থেকে জ্বর গো ঠাকুর মশাই। আচ্ছা, কিসে ভয় পেয়েছিল কিছু জানো? জানি নাই ঠাকুর মশাই, শুধু বলেছিল একটা মেয়ে। শুধু একটা মেয়ে? হ্যাঁ গো, শুধু একটা মেয়ে, আর কিছু নাই। বুঝলাম। তখন এর মতো জলপটি দিয়ে তার মাথায় হাত দিয়ে মধুসুন্দরী দেবীর নাম জপ করলাম। তারপর বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ সেখানে হাঁটলাম। তারপর দেখলাম আকাশে ঘন কালো মেঘ এসে হাজির হয়েছে। সেগুলো উড়ে উড়ে যাচ্ছে উত্তর প্রান্তে। জানি না কেন আমি কিসের যেন একটা গন্ধ পেলাম, খুবই সুন্দর, ঘোর ধরিয়ে দেওয়ার মতো এক গন্ধ।
আমার মনের ভেতরটা হুট করে কেমন যেন করে উঠল, কু ডাক দিল যেন। এই গন্ধ যতটা সুন্দর শুঁকতে লাগছে, এর আড়ালে যেন, এই সুন্দরের পেছনে যেন এক অশুভর লক্ষণ লাগলো আমার কাছে। চারদিকে তাকিয়ে দেখলাম আমি যে না না, কিছুই তো নেই। তো তাহলে এই গন্ধ কোথা থেকে আসছে? কিছুই খুঁজে পেলাম না। আর আকাশে সেই সময় বজ্র সহকারে মেঘ ডেকে উঠল। সে এক ভয়ঙ্কর আওয়াজ, মারাত্মক ভয় ধরিয়ে দিতে পারে তা। তখনও আমার মনের ভেতরের ওই উডাক ক্রমাগত আরো বেড়ে উঠেছে। আমি তারানাথ তান্ত্রিক, আমিও বুঝতে পারছিলাম না যে কি করব। শুধু এটা বুঝতে পারছিলাম, সামনে এক মহা বিপদ আসন্ন। এই বলে থামল তারানাথ। পাসিং শোয়ে একবার টান দিয়ে বাইরের দিকে তাকালো। আমি আর কিশোরী জানলা দিয়ে বাইরের দিকে নজর দিয়ে দেখলাম বাইরে ঘন মেঘ এসে জমা হয়েছে। বলতে হবে, তারানাথের গল্প সত্যি হোক ছাই না হোক, গল্পের মধ্যে জোর আছে হে। গল্পের মধ্যে ঘন মেঘ যেন মনে হচ্ছে বাইরে বেরিয়ে এসেছে আমাদেরই বাস্তব জীবনে। হুড়ুম করে এই সময় মেঘ ডেকে উঠল। তারানাথ সেদিকে তাকিয়ে একটু মৃদু হাসল, তারপর আবার বলতে আরম্ভ করল। তা যা বলছিলাম আর কি, রাত্রিবেলা ঘাম দিয়ে লোকটির জ্বর সেরে গেল। তার স্ত্রী তো মহা খুশি। সেই রাত্রে নিজের বাড়ির একটি মুরগি রান্না করতে সে বেরিয়ে গেল। আর সেই ফাঁকে আমি হরিনাথ, মানে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিনাথ, তোমার হুট করে জ্বর আসলো কিভাবে? হরিনাথ চুপ। আমি আবার বললাম, দেখো হরিনাথ, তোমার কোনো অসুবিধে নেই, তুমি বন্ধু হিসেবে আমাকে সব বলতে পারো। তুমি জ্বরের ঘরে ওই মেয়েটা এরকম করে গোঙাচ্ছিলে। তো হরিনাথ, ওই মেয়েটা কে? মানে আপনাকে কি বলবো ঠাকুরমশাই, মানে কিভাবে বলি। ততক্ষণে খানিকটা ব্যাপার আমি যেন বুঝতে পারছি মনে হলো। আমি বললাম, আহা আহা, বলেই ফেলো না হে, বলছি তো কোনো অসুবিধে নেই, বলো বলো। আচ্ছা ঠাকুরমশাই, আসলে সেই দিন রাত্রে একটু বড় বাইরে গেছিলাম। তো ফিরে আসার সময় হ্যারিকেনের আলোতে দেখি আমার সামনে একটা মেয়ে। বিশ্বাস করবেন ঠাকুরমশাই, ওই মেয়ে কি সুন্দর! কোনো পোশাক নেই, তবে তার দৃষ্টি সে যেন আমাকে আহ্বান করছিল নিজের দিকে ঠাকুরমশাই। তার গা থেকে বেরিয়ে আসা মায়াবী এক গন্ধ, খুবই মিষ্টি সেটা, আমাকে না ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল। তখন হ্যারিকেনটা হাত থেকে পড়ে যাওয়ার জন্য আমি প্রাণ ভিক্ষা পাই যেন। ঘোর এক নিমেষে কেটে যায় সেই আওয়াজে, আর সাথে সাথে আমি দৌড়ে ঘরের মধ্যে চলে যাই। সেই রাত থেকে ভয়ে আমার জ্বর আসে। আমি চুপ, অস্বাভাবিক রকমের চুপ বলতে পারো। আমাকে চুপ করে থাকতে দেখে এসে বলল, কিছু হয়েছে ঠাকুরমশাই? হয়েছে তো বটেই। কি ঠাকুরমশাই? বলছি, তার আগে বলো যে তোমাদের এখানে কি এর আগে কোনো রকম খুন হয়েছে, যাকে বলা চলে অস্বাভাবিক রকম কিছু? হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের এদিকটায় একটা অদ্ভুত ধরনের খুন হচ্ছে কয়েকদিন ধরে, বেশ ভয়ঙ্কর খুন। আমাদের এই পুরুষদের পুরুষাঙ্গ কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে যেন, সারা দেহে নখের আঁচড়, বেশ ভয়ঙ্কর। কামজি দেবী? সে আবার কোন দেবী ঠাকুর? সে এক ভয়ঙ্কর দেবী। আচ্ছা আচ্ছা শোনো, যে তোমাদের এখানে কি কোনো মেয়ে উধাও হয়েছিল কখনো, মানে এই কয়েকদিন আগে? মেয়ে? দাঁড়ান ঠাকুরমশাই,
এই বলে কিছুক্ষণ ভাবল হরিনাথ, তারপর চিৎকার করে বলে উঠল, হ্যাঁ মনে পড়েছে, একটা মেয়ে, কানু কানার মেয়ে টিপু হারিয়ে গেছে, যাকে বলা চলে কেউ তুলে নিয়ে গেছে, ধরতে পারেনি এখনো কানু তাদের। মেয়েটা আজ 1 সপ্তাহ হলো নিখোঁজ। আর খুঁজে লাভ নেই, কারণ সেই মেয়ে আর নেই এই জগতে। সে কি ঠাকুর মশাই, আপনি হঠাৎ এরকম কথা বলছেন? কি হয়েছে মেয়েটার? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম, তারপর বলতে আরম্ভ করলাম, হরিনাথ, তোমাদের গ্রাম এক মহা বিপদের মধ্যে পড়ছে, বুঝলে? কিরকম বিপদ ঠাকুর মশাই? সেই মহা বিপদ কামজি দেবীর কবলে রয়েছে তোমাদের এই গ্রাম। কামজি দেবী? সে আবার কোন দেবী? আগে তো কখনো নাম গানা শুনি নাই। দেখো, এই আগেই তো তোমাকে বললাম যে কামজি দেবী হলো এক ভয়ঙ্কর দেবী, যার আরেক নাম হলো জনি দেবী। খুবই ভয়ঙ্কর এক অলৌকিক দেবী। এই দেবীর মূর্তির বর্ণনা তোমাকে আর দিলাম না, সে জেনে তোমার কাজও নেই। শুধু জেনে রাখো, ওই দেবীকে জাগাতে গেলে এক উলঙ্গ মেয়ের রক্ত আর তার শরীর লাগে। তার মানে কি ওই মেয়েটা? ঠিকই বলেছ, ওই মেয়েটাই। ওই মেয়েটাকে দিয়ে এই দেবীকে জাগানো হয়েছে। কিন্তু কেন? কি হবে তাতে? দেখো, কেন জাগিয়েছে তা আমি জানি না, তবে এইটুকু জানি, এই গ্রামের আর কোনো পুরুষ বাঁচবে না, কেউ না। সেই দেবী ক্রুদ্ধ হয়েছেন সব পুরুষের উপর। সব পুরুষের পুরুষাঙ্গ না নেওয়া পর্যন্ত সে শান্ত হবে না। কথাটা শুনে বোধ করি একটু কেঁপে উঠল হরিনাথ। কাঁপা কাঁপা গলায় বলল, তবে কি ওই দেবী ওই দুজনের প্রাণ নিয়েছে? তোমারটাও নিতে চাইছিল, পারেনি। কোনোভাবে দেবীকে শান্ত করা যায় না? কোনো উপায় নেই? আছে। কি উপায়? এই বলে থামলো তারানাথ। আমি কিশোরীর দিকে তাকালাম, দেখলাম সে তারানাথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত, বজ্রবিদ্যুৎ সহ পৃথিবী উল্টে দিতে চায় যেন তা। তারানাথ শান্ত গলায় বলল, দেবীকে শান্ত করার আগে দেবীর উৎপত্তির সম্বন্ধে জানতে হবে। কিছু জানো তোমরা? আমি মাথা নাড়লাম। কিশোরী বলল, ওইসব দেবীর ব্যাপারে আমাদের বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই, আপনিই বলুন বড়। তারানাথ একটু হাসল, বলল, এই দেবীর ব্যাপারে কি আর কেউ জানে? খুব কম, খুব কম, কারণ এই দেবী তো খুবই সীমিত। তো যাই হোক, আমি বলছি, দেবী কামজি বা যাকে বলা হয় এক কথায় জনি দেবী, তিনি হলেন পাতালের এক বাসিন্দা। ডাকিনী হাঁকিনীর মতোই ভয়ঙ্কর, কিন্তু কিন্তু এই দেবীর বিশেষ নাম নেই আমাদের এই মনুষ্য জীবনে। এই দেবীকে জাগানোর উপায় খুবই কম লোক জানে। এই দেবীকে তুমি না পাবে বইয়ের পাতায়, না শুনতে পাবে বাপ ঠাকুরদার মুখে। এই দেবী দেখতে খুব ভয়ঙ্কর। দেবীর 5টি হাত, 2 করে হাত দুদিকে, আর একটা হাত মাথার উপর। দেবীর বাম দিকের একটা হাতে ধারালো ছুরি, আর নিচের হাতে একটা কাটা মুন্ডু।
দেবীর ডান দিকের ওপরের হাতে কোনো কিছু নেই, নিচের হাতে বাম দিকের মতনই একটা কাটা মুন্ডু ঝুলছে। দেবীর মাথার ওপরের হাতে ধরা একটা চোখের মণি। দেবীর সারা শরীরে এক টুকরো কাপড় নেই, অর্থাৎ তিনি সম্পূর্ণ উলঙ্গ। দেবী এক পায়ে দাঁড়িয়ে আছেন একটা পুরুষ শরীরের ওপর, না মানে ঠিক পুরুষ শরীর নয়, দাঁড়িয়ে আছেন একটা শুক্রাশয়ের ওপর। দেবীর মুখে কাঁটা লাগানো, দেবীর একটা জিভ অস্বাভাবিক রকম বাইরে বেরিয়ে, আর সেই জিভ অস্বাভাবিক রকম লাল বর্ণের। দেবীর চোখ এতটাই রক্তবর্ণের যে বারবার মনে হয় সেটা যেন ঠিকরে বেরিয়ে আসবে। বুঝতেই পারছো কিরকম দেবী ইনি। আমার গাটা একটু শিউরে উঠল। দেবী শুক্রাশয়ের উপর দাঁড়িয়ে, সে কি, এ কি রূপ দেবী? বাইরে আর একবার কান কালা করে দেওয়ার মতন বাজ ডাকলো। পরিবেশটা যেন একটু অন্যরকম লাগছে। আসলে তারানাথের কাছে এইরকম গল্প আমি বা কিশোরী এর আগে শুনিনি। এইরকম গল্প তারানাথ বলেও নি কখনো। আজকে আরম্ভ করেছে। দেখলাম তারানাথ বলছে, এই দেবীর লোভ পুরুষদের ওপর, তাদের দেহের ওপর। আসলে আসলে আমি একজন সাধুর কাছে এককালে জানতে পেরেছিলাম যে দেবীকে নাকি একটা সময় কয়েকজন লোক মিলে ধর্ষণ করেছিল। সেই থেকেই দেবীর রাগ এই পুরুষদের ওপর। তাই দেবীকে জাগিয়ে দিলে যে জাগিয়েছে সে, আর যাদের জন্য জাগিয়েছে তারা কেউই আর বাঁচে না। সবাইকে একে একে এইভাবে মেরে ফেলা হয়, মেরে ফেলেন এই দেবী। দেবীকে শান্ত করতে গেলে দেবীর পায়ের নিচে কোনো এক পুরুষের অঙ্গটাকে কেটে রাখতে লাগে, তাহলেই দেবী শান্ত হয়। কিন্তু তখন আমার কাছে প্রশ্ন হলো যে সেই জিনিসটা আমি পাবো কোথায়? কোনো মানুষকে আমি খুন করে ওই জিনিসটা নিতে যাব? কথাটা বললাম আমি হরিনাথকে। তো লোকটা বেশ বুদ্ধিমান, বলল, ঠাকুরমশাই, শুধু কি জীবিত মানুষদের জিনিস নিতে হবে, না মরা মানুষদের দিলেও হবে? সেটা তো জানি না, মরা কি জানতো। একবার মরা মানুষদের দিয়ে চেষ্টা করা যায় না? করা তো যায়, মানে করতেই তো হবে, কারণ না হলে যে দেবী আরো ক্রুদ্ধ হবেন, আর তখন তোমাদের গ্রামের সবাই একে একে মারা যাবে, সে পুরুষ হোক কি মহিলা। সে পড়া কি করলে হবে ঠাকুরমশাই? মরলে তো সবাই মরবে, তার থেকে বরং বার চেষ্টা করলেই তো হয়, তাই না? দেখো হরিনাথ, অসুবিধে এখানে একটাই, যদি আমাদের চেষ্টা বৃথা যায় তাহলে কিন্তু তোমাদের গ্রামের সবাই মরবে, সবাই। তাই আরেকবার ভাবো। ঠাকুরমশাই, এমনিতে তো মরছে গো। না, ওই মহিলারা কিন্তু বেঁচে যাচ্ছে এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, বেঁচে যাচ্ছে তো। সত্যি কি বেঁচে যাচ্ছে? তবে এই যে আমি যদি আজকে মারা যেতাম, তাহলে কি আমার বউ বেঁচে থাকতো? সে কি কান্নাকাটি করে নিজে ক্ষতি করতো না? আর যাই বলুন ঠাকুরমশাই, আমার বউকে আমি খুব ভালোভাবেই চিনি গো। সে আমার জন্য পাগল। এইরকম আমাদের গ্রামের অনেকেই আছে, বুঝলে ঠাকুরমশাই। স্বামী মারা গেলে বউরাও ঠিক থাকে না। বলতেই হবে যে হরিনাথের কথায় জোর আছে। মাতা পুত্রের সম্পর্কের পর যদি কোনো সম্পর্ক আসে, তাহলে সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তো আমি তখন বললাম, তাহলে হরিনাথ চেষ্টা একটা নেবে বলছো? নিন না ঠাকুরমশাই, এই গ্রামের লোকের আমার খুবই প্রিয়, তাদের বাঁচাতে আমিও না হয় আপনার সাথে থাকবো। ঠিক হলো, সেই রাতেই আমরা বেরোবো। রাত কটা বাজে জানি না, কারণ গ্রামে রাত বোঝা যায় না। তোমাদের এখানে তো রাত
11টা মানেও কিছু না। এই শহরে মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না, কিন্তু গ্রামের মানুষেরা পড়ে। তো সবাই যখন ঘুমোচ্ছে তখন আমি, তারানাথ আর হরিনাথ বেরোলাম। তার স্ত্রীও ঘুমোচ্ছে তখন, আর সেই ফাঁকে আমি আর সে বেরিয়ে এসেছি। ওই যে কাপালিকের দেহ প্রথমে পাওয়া গিয়েছিল যেখানে, সেখানে যাই আমরা। চারিদিকে চাঁদের আলো এসে পড়েছে। আমি আর হরিনাথ জঙ্গলের মাঝের একটা রাস্তা ধরে এগিয়ে চলেছি। জঙ্গলের মধ্যেই নাকি একটা কবরস্থান আছে, সেখানে নাকি কবরের মধ্যে মরা রয়েছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সেখানে এসে পৌঁছলাম। জায়গাটা বেশ গুমোটে, বাতাস ভারী, একটা মিষ্টি গন্ধ রয়েছে দিকটায়। মিষ্টি গন্ধ, কিন্তু শুভ নয়। গন্ধটা আমার নাকের মধ্যে প্রবেশ করা মাত্রই আমার কেমন যেন করল। মনে হলো কোনো বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, খুব বড় একটা বিপদ। হরিনাথ একটা হ্যারিকেন নিয়ে এসেছিল সাথে করে। সেই আলোতে দেখি মাটির উপর একটা মড়া পড়ে রয়েছে। এই মড়াটা এখানে কি করছে আমি কিছু বুঝতে পারলাম না। একটু আন্দাজ করেছিলাম অবশ্য যে মরাটা কবর দিতে যারা এসেছিল তারা হয়তো কিছু দেখে ভয়তে পালিয়ে গেছে। হ্যাঁ, বলেও হতে পারে এটা, কিন্তু সেসব ভেবে আমাদের কাজ নেই এখন। আমাদের এখন সেই মূর্তিটা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে প্রাণদান করা হয়েছিল, সেইটা। ঠিক সেই সময় হ্যারিকেনের আলোতে আমার একটা জিনিস চোখে পড়ল। জিনিসটা অবশ্য বুঝতেই পারছো, মূর্তি, জনি দেবীর মূর্তি। মরাটা আস্তে করে নিজের কাছে টেনে নিয়ে আসলাম। কিছু শুকনো কাঠ নিয়ে এসে আগুন ধরিয়ে দিলাম। জোগাড় করেই ছিল সব জিনিসের, সেগুলো নিয়ে বসে পড়লাম। ঠিক সেই সময় আমার মনের মধ্যে ওই ডাকটা যেন আরো জোরে বেজে উঠল। আমি তারানাথ তান্ত্রিক কেমন যেন ভয়ে কোণঠাসা হয়ে যেতে থাকলাম। ইতিমধ্যে আমি আগুন ধরিয়ে দিয়েছি। হরিনাথকে বলেছিলাম ফিরে যেতে, কিন্তু সে বলেছে যে সে যাবে না। তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেওয়ার মতন সময় তখন আমার কাছে আর নেই। কাজেই লোকটাকে একটা গণ্ডির মধ্যে বসিয়ে রাখলাম। তারপর মূর্তি আর মরাটাকে কাছে এনে পুজো শুরু করলাম। ওলা বলা শকুন্তলা, গর্জ আসে যায়, মৃত্যুপুরী সাদা মাটা এই বনেতে হেসে খেলে বেরোয়। জ্বালা কোলা মন ভোলা বিষ্ণু চূড়া কবা। শকুন্তলা, তুমি কি তোমার প্রাণটি দান দেবা? পূজার মন্ত্র উচ্চারণ হচ্ছে একদিকে, অন্যদিকে হরিনাথ একা বসে ঠক ঠক করে কাঁপছে। বেচারি আমার কাজ দেখে ভয় পেয়ে গেছে। তবে আমি তার দিকে বেশি নজর দিলাম না, কারণ যজ্ঞ করার সময় বা পুজো করার সময় বেশি এদিক ওদিক নজর দিলে হয় না, তাতে দেবী আরো ক্রুদ্ধ হন। ইতিমধ্যে আমার চারপাশের সেই মিষ্টি অশুভ সুগন্ধটা আরো বেড়ে উঠেছে। চারিদিকে আকাশ আরো রক্তবর্ণ হয়ে উঠেছে। হ্যাঁ, রক্তবর্ণই বটে, কালো নয়, নীল নয়। আকাশ একেবারে গাঢ় লাল বর্ণ। শোঁ শোঁ করে তীব্র বেগে হাওয়া বইতে আরম্ভ করে দিয়েছে। সেই সময় দেবীর ঠিক পিছনে একটু লক্ষ্য করলাম, আর সাথে সাথে আমার সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এটা কি? আমি কি দেখছি? হ্যাঁ, একটা মেয়ে।
মেয়েটির বর্ণনা ঠিক দেবীর মতন। দেবী যেন স্বয়ং ওখানে এসে দাঁড়িয়েছে। সে কি ভয়ানক রূপ! আমি তারানাথ আটকে উঠতে চাইলাম যেন, তবে যজ্ঞ কিন্তু আমার থামেনি। বললে যজ্ঞ আমার থামেনি। আমি একইভাবে তখনও মন্ত্র উচ্চারণ করে চলেছি। আস্তে আস্তে সময় এগিয়ে চলল। আমি এবার পাশে রাখা ছুরিটা তুলে নিলাম, মড়াটার দিকে এগিয়ে গেলাম। মড়া দেখে আমি ভয় পাইনি কোনোদিন। প্রথম পেতাম, কিন্তু এত ভূত, ডাকিনী, যোগিনী, রাক্ষস, পেতনি, দৈত্য, শাকচুন্নির পাল্লায় পড়ে এই ভয় যেন কেটে গিয়েছিল আমার। ছেলেটির সারা দেহ আস্তে আস্তে উলঙ্গ করে দিলাম আমি। তারপর ছুরিটা নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিলাম। রক্তে যেন চারদিক ভেসে যেতে লাগলো। ছেলেটির শরীর থেকে আস্তে আস্তে রক্ত বের করে একটা পাত্রে রাখলাম আমি। তারপর সেটা নিয়ে গিয়ে কিছুটা রক্ত আগুনের মধ্যে ঢেলে দিলাম। ঠিক সেই সময় আকাশ ফেটে মেঘ ডেকে উঠল। সেই আলোতে আমার চোখ যেন ঝলসে উঠল। সেই শব্দে আমার কান যেন ফেটে যেতে চাইল। আমি আস্তে আস্তে সেই পুরুষাঙ্গটি দেবীর পায়ের কাছে রাখলাম। আর ঠিক তখনই দেবীর পিছনে থাকা মেয়েটি চিৎকার করে উঠল, খিলখিল করে হেসে উঠল। সে হাসি যে কি ভয়ঙ্কর তা আমি তোমাদের বোঝাতে পারবো না। সেই হাসি কোনো সাধারণ মানুষের হাসি নয়, কখনো হতে পারে না, অসম্ভব। সেই হাসি আমাদের মানুষ সমাজে কেউ শোনেইনি। সেই হাসি খুবই ভয়ঙ্কর। আস্তে আস্তে মেয়েটি যেন মিলিয়ে গেল, তাকে আর দেখা গেল না। আকাশের মেঘ তখন আর নেই। বাতাসের মধ্যে সেই গন্ধ, সেই গুমট ভাব আর নেই। সব যেন এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। রাত তখন কটা আমি জানি না। আস্তে আস্তে আমি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালাম। হরিনাথের দিকে তাকিয়ে দেখলাম সে চোখ বন্ধ করে ঠক ঠক করে কাঁপছে। তার কাছে গিয়ে আমি বললাম, আর চিন্তা নেই হরিনাথ, আমার মতে সব বিপদ কেটে গেছে। হরিনাথ চোখ খুলল, তার চোখে জল, ভয় সে কেঁদে দিয়েছে। যাই হোক, সেই রাতে আমরা কোনো রকমে বাড়ি ফিরে এলাম। ঘটনাটা সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। সেই দিন রাতে আমার সাথে আর একটা কাণ্ড ঘটল, যেটাকে বলা চলে জনি দেবীর আর এক আশ্চর্য অধ্যায়। সেই রাতে বাড়ি ফিরে আমার খুব ঘুম পাচ্ছিল। আমি ঘুমিয়ে পড়ি, বুঝলে। আর সেই ঘুমের মধ্যে স্বপ্নে সেই জনি দেবীকে দেখতে পাই। দেবী বলছেন, তুই আমার সাথে এই জিনিসটা ঠিক করলি না রে তারা, ভালো করলি না। জ্যান্ত মানুষের পুরুষাঙ্গের বদলে আমাকে মরা মানুষের দিয়ে শান্ত করার চেষ্টা। আমি শান্ত হচ্ছি না রে। আমি ফিরবো, আবার ফিরবো। এবারের মতন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরবো। আবার যখন ফিরবো কাউকে আস্ত রাখবো না, না তোকে না এই পুরুষ মানুষগুলোকে। আমি এর বদলা চাই, আর আমি তা নেবই। তৈরি থাকিস তারানাথ, আমি আবার ফিরবো।
এই বলে তারানাথ থামে। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। সবাই চুপ তখনও। কেমন যেন দম বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে। কিশোরী সেই দমভাব কাটানোর জন্য বলে, সেই দেবী কি আর বদলা নিতে ফিরেছিল? তারানাথ এতক্ষণ মাথা নিচু করেছিল। আস্তে আস্তে সেই মাথাটা উপরে তুলল। এ কি, তারানাথের চোখ যে রক্তবর্ণ ধারণ করেছে। সে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি ফিরেছি। আমার বদলা চাই, 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 চাই। এ কি, এ তো তারানাথের গলার স্বর নয়, এ যে এক মহিলার কণ্ঠ। এইটা কে? জনি দেবী নাকি? ঘরের মধ্যে হুট করে যেন ঝড় শুরু হয়েছে। একটা মিষ্টি গন্ধ খেলা করছে ঘরের মধ্যে। ঘোর ধরে যাচ্ছে যেন। আমি উঠতে চেষ্টা করলাম, কিশোরীও করল, পারল না। কোনো এক অদৃশ্য বাঁধন আমাদের যেন বেঁধে ফেলেছে। আমরা উঠতে পারছি না। আমরা আটকে পড়েছি। তারানাথ ওরফে জনি দেবী খিলখিল করে হাসছেন। তারানাথ কোথায় গেল হঠাৎ করে? জনি দেবী ফিরল কিভাবে? তবে কি এই গল্প শুধু গল্প নয়, ঘোর বাস্তব? তারানাথ খিলখিল করে হেসেই চলেছে। সে বলছে, প্রতিশোধ, প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ। আপনারা এতক্ষণ শুনছিলেন সূর্য আচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাচিনীর ভোগ। আজ গল্প পাঠে ছিল ব্রতদেব। তারানাথ তান্ত্রিকের চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, অন্যান্য চরিত্রে কৌশিক, রাজ চক্রবর্তী, সোনিয়া, মৌপিয়া, তুষার, পূজা, আসঞ্জন, পার্থপ্রতিম এবং গল্পের সূত্রধর আমি পার্থপ্রতিম। শব্দ সংযোজন ও আবহে মেঘা ও ঈশান, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ও কমেন্ট করে। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সঙ্গে। আমাদের গল্পগুলি সবার আগে শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।